আর একটা জিনিস আমাদেরকে তাহলে এগুলো আমরা মানে ইমেজিংয়ে শেষ করলাম, শেষ করার পরে আমাদের আরও কিছু দরকার। তুমি এই স্টেজে এসেই তুমি তাকে অপারেশনের জন্য যাইতে পারবা না, তোমাকে আরেকটা কিছু দরকার যে বায়োকেমিক্যাল যে চেঞ্জ যেটা আসছে, যে ফ্রিকোয়েন্ট ভমিটিং যখন কোনো পেশেন্টের হবে, হোয়াট এভার দ্য ডিজিজ, ইউ নেভার ফরগেট টু হ্যাভ অ্যান ইলেকট্রোলাইট চেক। তোমাকে একটা ইলেকট্রোলাইট চেক করতেই হবে এখানে, এবং সেই ইলেকট্রোলাইটের সিনারিওটা কি হবে সেটা আমি আগে দেখাইছি। এবং এই যে প্রথমে যে সিনারিওটা আমি দেখাইছি এটা কিন্তু তোমরা মনে গেঁথে রাখবা। এটা ইট ইজ ট্রু ফর হেয়ার, ইট ইজ অলসো ট্রু ফর অ্যাডাল্ট পাইলোরিক স্টেনোসিস, ঠিক আছে? ইট ইজ সামটাইমস ট্রু ফর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তাহলে এই জিনিসটা ইন্টেস্টাইনে যে ক্ষেত্রে অবস্ট্রাকটিভ ফিচার আছে, যেখানে ফ্রিকোয়েন্ট ভমিটিং হচ্ছে, সেখানে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের সিনারিওটা ইজ দি সেম। সো এই সিনারিওটাকে তোমরা কখনো ফরগেট করবা না। তাহলে আমরা বায়োকেমিক্যাল চেঞ্জের ভিতরে কি আসছে? ডিহাইড্রেশন পাচ্ছি, ম্যাল নিউট্রিশন পাচ্ছি, হাইপোক্লোরেমিক, হাইপোক্যালেমিক, মেটাবলিক অ্যালকালোসিস পাচ্ছি, প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া পাচ্ছি, অ্যান্ড হাইপোবিলিরুবিনিমিয়া পাচ্ছি। এই কটা সিনারিও গ্রস হেডিংয়ে আমরা পাচ্ছি। এবং কিভাবে হাইপোক্লোরিমিক, হাইপোক্যালেমিক, মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে, দ্যাট হ্যাভ বিন ডিসকাসড। ওকে, আচ্ছা, আরেকটা কি, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস যদি করো, এই ক্ষেত্রে তোমার বায়োকেমিক্যাল চেঞ্জ টেস্টের সাথে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হবে। সেখানে কি পাচ্ছ? লো সিরাম লেভেলস অফ পটাশিয়াম অ্যান্ড ক্লোরাইড। ব্লাডে তুমি লো লেভেল অফ পটাশিয়াম অ্যান্ড ক্লোরাইড পাবা। আর কি পাবা? ইনক্রিজড ব্লাড পিএইচ অ্যান্ড হাই ব্লাড বাইকার্বনেট লেভেলস। তাহলে ব্লাড গ্যাস অ্যানালাইসিস করলে তুমি এই সিনারিওটা পাবা যে লো লেভেল অফ পটাশিয়াম অ্যান্ড ক্লোরাইড অ্যান্ড ইনক্রিজড ব্লাড পিএইচ অ্যান্ড হাই ব্লাড বাইকার্বনেট লেভেল। ঠিক আছে? এতগুলো সিনারিও ওই ছোট বাচ্চাটার ক্ষেত্রে ঘটছে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? হোয়াট শুড বি নাও নেক্সট অপশন? নেক্সট অপশন ইজ দ্য ট্রিটমেন্ট, বিকজ উই হ্যাভ টু সেভ দি লাইফ। আমরা কিন্তু এখানে একটা মানে লিটল বেবি, মিয়ারলি এ বেবি, যার বয়স হচ্ছে উইথিন দি 4 উইকস। তো একে তুমি যদি ট্রিটমেন্টে ডিলে করো, উই উইল লস দি বেবি। সো তোমাকে এটা প্রম্পট করতে হবে যে না, ঠিক আছে, আজকে আপনার এই ইনভেস্টিগেশন হলো, কালকে ওই ইনভেস্টিগেশনগুলো করেন, পরশু দিন আসেন, ভর্তি হন, তারপরে অপারেশন হবে। এইটা করার কোনো সুযোগ নাই। এটা যত আর্লি করা যায় তত ইট ইজ বেটার ফর দি বেবি। এখন ম্যানেজমেন্ট, রিগার্ডিং দি ম্যানেজমেন্ট, হোয়াট শুড বি দি ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্টের ভিতরে প্রথম কথা হচ্ছে যে মেডিকেল বাট নট এ সার্জিক্যাল ইমার্জেন্সি। এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি আমরা বলছি, সার্জিক্যাল ইমার্জেন্সির উপর যে আমরা বলছি না, বাট ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। প্রথমে বেবিটাকে রিসাসিটেশন করতে হবে। রিসাসিটেশনটা কীভাবে করি? রিসাসিটেশনের ফর্মুলাটা কিন্তু অল দি সেম। অল ইন্টেস্টিনাল ডিজিজের ক্ষেত্রে হোয়ার ইউ নিড দি resuscitation is the same. You should to introduce a NG tube, you should to apply suction, you should to apply IV fluids, electrolyte containing fluids. But এখানে কিছু কথা আছে। অ্যাডাল্ট ফ্লুইড কি তুমি এখানে দিবে? নো, এখানে অলওয়েজ তুমি বেবি স্যালাইন ইউজ করবে। বেবি স্যালাইনটা কি? হাফ স্ট্রেংথ অর কোয়ার্টার স্ট্রেংথ, এটা কিন্তু মনে রাখতে হবে। তোমাকে যদি হঠাৎ করে একজনে জিজ্ঞাসা করতে পারে, তুমি আইভি ফ্লুইডের কথা যেই বলবা যে তাহলে অ্যাডাল্টের যে ফ্লুইড ওইটা দিবা তো তুমি এখানে, তো নেভার স্যার, আমি তাকে কোয়ার্টার স্ট্রেংথ স্যালাইন দিব। কোয়ার্টার স্ট্রেংথের নিচে আর পাওয়া যায় না। এখন ওখানে আমাদের যে স্যালাইনের যে স্ট্রেংথ আছে, এখানে গ্লুকোজ থাকবে, নর্মাল স্যালাইন থাকবে, দ্যাট ইজ সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড থাকবে। তা সোডিয়াম অ্যান্ড ক্লোরাইডের স্ট্রেংথটাও ভ্যারি করে অ্যাডাল্ট এবং চিলড্রেনের ক্ষেত্রে, গ্লুকোজের স্ট্রেংথও ভ্যারি করে চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টের ক্ষেত্রে। তো সেই হিসাবে আমরা এটাকে বলি কোয়ার্টার স্ট্রেংথ আইভি ফ্লুইড দেব, যেটাকে সম্ভবত 2.25% সোডিয়াম ক্লোরাইড বলে। মনে হয় স্যালাইনের পরিমাণটা, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা এরকম। আচ্ছা, এটাকে দেব। আর কি করব আমরা? তাকে একটা অ্যান্টিবায়োটিক রাখবো, আর তুমি অ্যান্টিস্প্যাজমোটিক একটা দিতে পারো, এখানে স্প্যাজম হচ্ছে, এটা দিয়ে তুমি রিসাসিটেশন করলে। তারপরে একটা কি বলছে, কিছু স্পেসিফিক ড্রাগের কথা আসছে। অ্যাট্রোপিন মিথাইল নাইট্রেট ওরালি ইজ ট্রাইড টু রিল্যাক্স দি পাইলোরিক মাসেল। অ্যাট্রোপিন মিথাইল নাইট্রেট ওরালি ইজ ট্রাইড টু রিল্যাক্স দি পাইলোরিক মাসেল। ঠিক আছে?
তাহলে এই একটা ড্রাগ পাওয়া যায় যেটা দিলে অনেক সময় ধারণা করা হয় যে পাইলোরিক মাসেলটা রিল্যাক্স হয়, রিল্যাক্স হলে হয়তো প্রবলেমটা ওভারকাম হতে পারে। সো ইট ইজ আপ টু দিস মেডিকেল ম্যানেজমেন্ট। দেন যদি তোমার এই মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করে, দেন হোয়াট শুড টু ডু? রিসাসিটেশন উইথ আইভি ফ্লুইড, কারেক্ট হাইপোভলিমিয়া উইথ 10 ml per kg, 0.9% স্যালাইন। দেখো 10 ml per kg কতটুকু স্যালাইন দেবা তার স্ট্রেনটা তোমাকে জানতে হবে। হুড় করে 500 ml স্যালাইন দেওয়া মানে বেবি আর তোমার ওটি টেবিল পর্যন্ত যাবে না, ও ওখানেই পড়ে থাকবে। তো 10 ml per kg অফ দি বডি ওয়েটে 0.9% স্যালাইনটা তুমি আইভি ফ্লুইড হিসাবে ইউজ করবা। এটাকে বেবি স্যালাইনের হিসাবে বোধহয় দেখা হয়। কারেক্ট হাইপোক্লোরিমিক অ্যালকালোসিস অ্যান্ড হাইপোক্যালিমিয়া। দেখো এখানে এও আছে, এটা তো 0.9%, এখানে 0.45% সোডিয়াম ক্লোরাইড ইন 5% ডেক্সট্রোজ, তাহলে এটা হাফ স্ট্রেংথ। এর সাথে তুমি পটাশিয়াম অ্যাড করতে হবে অ্যাট এ রেট অফ 120 to 150 ml per kg ইন 24 আওয়ার্স। তাহলে এই যে ফ্লুইড রেজিমটা একটু লিখে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট থিং। তুমি যাচ্ছে তাই ডোজ তুমি দিলে বেবি তোমার সাথে কোঅপারেট করবে না, হি উইল গান ফর এভার। তাহলে কারেক্ট হাইপোক্লোরিমিক অ্যালকালোসিস অ্যান্ড হাইপোক্যালেমিয়া, তাহলে সেটা আমরা কিভাবে কারেকশন করতে চাচ্ছি যে 0.45% সোডিয়াম ক্লোরাইড ইন 5% ডেক্সট্রোজ উইথ অ্যাডেড পটাশিয়াম অ্যাট এ রেট অফ 120 to 150 ml per kg ইন 24 আওয়ার্স। ঠিক আছে, তাহলে nasogastric tube drainage to prevent aspiration of the vomited secretion। তাহলে আমরা এনজি টিউবটা অবশ্যই রাখতে হবে। এটা অর্থ হলো যে ও যে বমি করছে, এই বমিটা যাতে লাংসে অ্যাসপিরেশন না হয়ে যায় সেটা প্রিভেন্ট করার জন্য এনজি টিউব দিতে হবে, যাতে ভমিট ম্যাটেরিয়ালটা এনজি টিউব দিয়ে বাইরে চলে আসে। তাহলে এইটা পর্যায়ে এই কারেকশানটা যখন তুমি করলে, দেন ইউ শুড গো ফর সার্জারি। ঠিক আছে, তাহলে আমরা কী করে নিচ্ছি? হাইপোভলিমিয়াটা কারেকশান করছি, তারপরে হাইপোক্লোরিমিক অ্যালকালোসিস অ্যান্ড হাইপোক্যালিমিয়া যেটা ছিল সেটাকে আমরা কারেকশান করছি। তাহলে দ্যাট ইজ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা হয়েছে এক কথায়, সেটাকে আমরা কারেকশান করব। কিভাবে কারেকশান করব এই সিনারিওটা দেওয়া আছে। ঠিক আছে, দেন উই শুড গো ফর সার্জারি। তাহলে সার্জারি শুড টেক প্লেস হোয়েন ডিহাইড্রেশন ইজ কারেক্টেড। ফার্স্ট থিং, বেবিরা কিন্তু ডিহাইড্রেশনটা টলারেট করতে পারে না, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা একদমই টলারেট করতে পারে না। তাহলে ডিহাইড্রেশনটা যখন কারেকশান হয়ে গেছে, নর্মাল সিরাম সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম লেভেলটা যখন তুমি এনশিওর করতে পারছো, ক্লোরাইড আয়ন ইজ লেস দ্যান 90 মিলিমোল পার লিটার যখন তুমি এনশিওর করতে পারছো, বাইকার্বনেট আয়ন যখন মোর দ্যান 28 মিলিমোল পার লিটার এনশিওর করতে পারছো, এই স্টেজে যে ইউ গো ফর সার্জারি। ঠিক আছে, তাহলে তুমি শিওর হও যে ডিহাইড্রেশন ইজ কারেক্টেড, তারপরে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড বাইকার্বনেট লেভেলটা তোমার আপ টু নর্মাল হয়ে গেছে, দেন তুমি ইউ গো ফর সার্জারি। অ্যান্ড হোয়াট শুড বি দিস সার্জারি? ইয়েস, র্যামিস্টেড পাইলোরোমায়োটমি, এটা হচ্ছে দি কনভেনশনাল ওপেন প্রসিডিওর। এটা আবার ল্যাপারোস্কোপিক্যালিও করা যায়, ওপেন করেও করা যায়। ল্যাপারোস্কোপিক পাইলোরোমায়োটমি, আরেকটা করা যায়, আরেকটা প্রসিডিওর আছে কি ডবল ওয়াই পাইলোরোমায়োটমি, সেটা অনেক বড় অপারেশন, এটা ইউজুয়ালি লাগে না, পাইলোরোমায়োটমি করে দিলে ইট ইজ সাফিসিয়েন্ট। ঠিক আছে, পাইলোরোমায়োটমিটা কী জিনিস? তাহলে এটার নাম হচ্ছে ফ্রিডেড র্যামিস্টেড পাইলোরোমায়োটমি, পুরো নাম আর কি, অথবা সংক্ষেপে র্যামিস্টেড পাইলোরোমায়োটমিও বলে। এই র্যামিস্টেড ভদ্রলোক উনি এটাকে ইনভেন্ট করেছিল, তার নাম অনুসারে এটা এই প্রসিডিউরটা চালু আছে। দেখো এখানে এই যে সিনারিও দেখো, এই যে ল্যাপারোটমি করে এই যে হাইপারট্রফিক অংশটুকু উপরে উঠায় নিয়ে আসা হয়েছে। এইটা দেখো তোমার এই যে অলিভ শেপড একটা মাসকে আমরা এই যে অ্যাবডোমেন অপারেশন ওপেন করেছি, এই যে রিট্রাক্টার দিয়ে রিট্রাক্ট করে এইটাকে আমরা উপরে উঠায় নিয়ে এসেছি। এইখানে একটা ফরসেপ দিয়ে এর প্রক্সিমাল এন্ডটা কিন্তু ধরেছি আমরা, একটা ক্লাম বলে এটাকে, ক্লাম দিয়ে ইন্টেস্টিনাল ক্লাম দিয়ে প্রক্সিমাল এন্ডটা আমরা ফিক্সড করেছি। এটা হচ্ছে ডিস্টাল এন্ড, এইটা হচ্ছে তোমার অলিভ শেপ সেই মাস, দ্যাট ইজ পাইলোরাস। এইবার এখানে আমরা কি করব, এই পাইলোরাসটাকে আমরা কি করব, আস্তে করে ওর উপরের লেয়ারটা আমরা কাটব, সিরাস লেয়ারটা কাটব,
তারপরে তোমার ওখানে মাসেল কোড আছে, মাসেল কোডগুলো আস্তে 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 কাটতে থাকবো লঙ্গিটিউডাল ডিরেকশানে। ইট শুড বি কাট ইন দি লঙ্গিটিউডাল ডিরেকশান, নট এমনি না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, কেটে আমরা এবার কি করলাম, যেই মিউকোসাটা আমরা দেখতে পেলাম ওই স্টেজে আমরা ইনসিশনটা বন্ধ করব। মিউকোসা শুড নট বি ওপেন্ড, মাসেল লেয়ার কাট করতে হবে আপ টু দি মিউকাস লেয়ার। তাহলে কি হলো, মাসেল কোডটা সরে গেল, মিউকাস লেয়ারটা একটু বাল্স বা প্রজেক্টেড হয়ে থাকলো, ওই স্টেজে আমাদের অপারেশন এন্ড। এখানে আইডিয়াটা হলো কি, যখন মাসেল লেয়ারটা আমরা কেটে দিলাম তখন ও সাইডে সরে গেল, মিউকাস লেয়ারটা থাকলো, ফুড পার্টিকেল পাস করতে থাকবে, অ্যান্ড ন্যাচারাল প্রসেসে ওটা ওখানে কিভাবে জানি হিল করে বেবি সারভাইভ করে যায়, ঠিক আছে? কিন্তু যদি তোমার মিউকোসাটা একবার ওপেন হয়ে গেছে তাহলে কিন্তু অপারেশনটা ফেল করবে, ঠিক আছে? সো এটা সূক্ষ্ম অপারেশন, এটা আমরা ওই পর্যন্ত কাটবো। Division of pyloric muscle fibers without opening the bowel lumen, done via right upper quadrant incision or laparoscopically. Caution not to open the mucosa and avoid the prepyloric vein of Meaus. Prepyloric যে ভেনটা থাকে যেটা আমরা যেন এটাকে ওপেন ড্যামেজ না করি। নাও আফটার অপারেশন ইউ শুড টু নিড সাম পোস্ট অপারেটিভ কেয়ার। অপারেশন করে মার কোলে বাচ্চা দিয়ে যে ভাগো তা বললে এটা হচ্ছে না। সেটা কি, পেশেন্ট স্টার্টেড অন ফিডিং অফ গ্লুকোজ অ্যান্ড ওয়াটার অর অ্যান ইলেকট্রোলাইট ইনফ্যান্টাইল ফর্মুলা, দ্যাট ইজ পেডিলাইট বলে এক ধরনের ফিড পাওয়া যায়, পেডিলাইট, 4 to 6 hours আফটার সার্জারি। তাহলে কি করব, আমরা পেশেন্টকে স্টার্ট অন ফিডিং অফ গ্লুকোজ অ্যান্ড ওয়াটার অর অ্যান ইলেকট্রোলাইট ইনফ্যান্ট ফর্মুলা, দ্যাট ইজ পেডিলাইট বলে, এটা আমরা দেব 4 to 6 hours আফটার অপারেশন, তাকে আমরা খাইতে দেব। দেন কি হবে, গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন ওরাল ফ্লুইড স্টিল ফিডস আর অ্যাকসেপ্টেড উইদাউট এমিসেস। অল্প করে খাওয়া দেওয়ার পরে আস্তে আস্তে তুমি খাওয়াটা বাড়াতে থাকো যত সময় পর্যন্ত যখন দেখছো যে বেবি ওয়েল টলারেট করছে, কোনো ভমিটিং হচ্ছে না, তার মানে ইউ আর শিওর দ্যাট যে ফিডিং ইজ পাস করে যাচ্ছে। ফুল ফিডিং রিস্ট আফটার 24 hours ফ্রম দিস সার্জারি, এবং 24 ঘন্টা পরের থেকে তাকে তুমি মাকে বলে দাও যে ভালোভাবে তুমি তাকে ফিড করো। অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস নট রিকোয়ার্ড, এরা বলে, বাট আমরা এটা দিয়ে থাকি, কারণ ওদের সাথে আমাদের অনেক কিছুই মেলে না। অ্যান্টিবায়োটিক রেজিমটা মানে এক্স্যাক্টলি ওদের সাথে আমাদের মেলে না, আমরা এটা দিয়ে থাকি এবং দিব, তোমরাও এখানে দিবা। আরেকটা কি হচ্ছে, পোস্ট অপারেটিভ মনিটরিং ফর 12 hours রিকোয়ার্ড ইন পেশেন্টস উইথ। এখন এখানে তোমাকে আবার কি করতে হবে, কেন তুমি বাচ্চাটাকে মনিটর করবা, হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাচ্ছে কিনা, এটা দ্য মোস্ট ডেঞ্জারাস থিং। সব কিছু সাকসেসফুল হয়ে গেল কিন্তু তুমি কেয়ারলেস হয়ে গেলে বেবি হাইপোগ্লাইসিমিয়াতে মারা গেল। হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কিনা মনিটর করতে হবে, হাইপোথার্মিয়া হচ্ছে কিনা মনিটর করতে হবে, রেসপিরেটরি ডিপ্রেশন অ্যান্ড অ্যাপনিয়া হচ্ছে কিনা সেটাও তোমাকে মানে ফলো করতে হবে। তাহলে পোস্ট অপারেটিভ কেয়ারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। 4 hours পরে, 4 to 6 hours পরের থেকে তুমি স্মল ফিড দিবা, গ্লুকোজ প্লাস ওয়াটার অর পেডিলাইট ফর্মুলাটা তুমি দিতে থাকবা, এবং গ্র্যাজুয়ালি ফ্লুইডটা তুমি ইনক্রিজ করতে থাকবা 24 hours আফটার যে ফুল ফিড তুমি দিতে থাকবা। অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস রাখবা, অ্যান্ড পোস্ট অপারেটিভ মনিটর ফর 12 hours রিকোয়ার্ড ইন পেশেন্টস উইথ হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কিনা, হাইপোথার্মিয়া হচ্ছে কিনা, রেসপিরেটরি ডিপ্রেশন অ্যান্ড অ্যাপনিয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে। এইটার পরে যে যখন দেখলে যে 24 hours পার হয়ে গেছে, কোনো অঘটন কিছু ঘটেনি, দেন তাকে তুমি গুড বাই জানাও। ওকে, নাও দেয়ার মে বি সাম কমপ্লিকেশনস অলসো। কমপ্লিকেশনটা কি হতে পারে, ডিউডিনাল পারফোরেশন মে গো আনডিটেক্টেড স্পেশালি ইন ল্যাপারোস্কোপিক সার্জারি। ল্যাপারোস্কোপিক্যালি করতে গেলে অনেক সময় ডিউডিনাল একটা ইনজুরি থাকতে পারে যেটা আনডিটেক্ট থেকে যেতে পারে। কন্টিনিউড পোস্ট অপারেটিভ ব্লিডিং হতে পারে, কিন্তু পোস্ট অপারেটিভ পিরিয়ডে ওই যে আমরা মাসেলগুলো কেটেছি ওখান থেকে কন্টিনিউয়াস ব্লিডিং হতে পারে, অ্যান্ড কন্টিনিউয়াস ব্লিডিং যদি হয়ে থাকে তাই তো তোমার হাইপোভলিমিক শকে চলে যাবে বেবি। পারসিস্টেন্ট ভমিটিং ডিউ টু ইনকমপ্লিট পাইলোরোমায়োটমি, যদি মায়োটমিটা ইনকমপ্লিট হয়ে থাকে তাই তো পারসিস্টেন্ট ভমিটিং থাকবে, ডিহাইড্রেশন থাকবে, ওয়েট লস থাকবে, অ্যান্ড সিভিয়ার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে। ইফ পারসিস্ট মোর দ্যান 1 week,
তো তারপরে তোমাকে আবারও তোমাকে ওপেন করতে হবে, সার্জারি করা লাগবে, ঠিক আছে? তাহলে ইনকমপ্লিট পাইলোরোমায়োটমি হওয়ার চান্স থাকতে পারে, অ্যান্ড লিউনাল পারফোরেশন হতে পারে, কন্টিনিউড পোস্ট-অপারেটিভ ব্লিডিং হতে পারে, অ্যান্ড পারসিস্টেন্ট ভমিটিং হতে পারে ডিউ টু ইনকমপ্লিট পাইলোরোমায়োটমি। ওকে, প্রগনোসিসটা কি হবে? ইটস এক্সেলেন্ট প্রগনোসিস, এক্সেলেন্ট আনলেস ডায়াগনোসিস ডিলেড অ্যান্ড প্রলংড সিভিয়ার ডিহাইড্রেশন অকার্স। যদি তুমি ডায়াগনোসিস করতে ডিলে না করো প্রথমে এবং যদি প্রপার সার্জারি করো, রিকভারি ইজ এক্সেলেন্ট। ওয়ান্স এডিকুয়েটলি ট্রিটেড পাইলোরিক স্টেনোসিস ডাজ নট রিকার, এবং এটা সাধারণত রিকারেন্সটা হয় না, ঠিক আছে? আল্লাহর কি একটা সিস্টেম আছে এখানে, মর্টালিটি ইজ রেয়ার আফটার পাইলোরোমায়োটমি, ঠিক আছে? তাহলে দেখো কত সুন্দর রিকভারি হচ্ছে। নাও ইট ইজ এন্ড হিয়ার।